উৎস থেকে মোহনা পর্যন্ত নদী মূলত তিনটি কাজ করে, যথা ক্ষয়, বহন ও সঞ্চয়। পার্বত্য প্রবাহে নদীর মূল কাজ ক্ষয় ও বহন হলেও সমভূমি প্রবাহে বহন ও সঞ্চয় কাজই প্রাধান্য পায়। এখানে আমরা নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে নদী কেন বা কী অবস্থায় সঞ্চয় করে। নদীর সঞ্চয়ের কারণগুলি হলো, নদীতে জলের পরিমাণ হ্রাস পেলে, অর্থাৎ নদীর প্রবাহ পথে শুষ্ক বা বৃষ্টিহীন অঞ্চলের অবস্থান, খরার সময় কোনো চুনাপাথর ইত্যাদি প্রবেশ্য শিলাস্তরের উপর দিয়ে নদী প্রবাহিত হলে নদীতে জলের পরিমাণ হ্রাস পায়, ফলে নদী সঞ্চয় প্রাধান্য পায়। ভূমির ঢালের হ্রাস, ভূমির ঢাল হ্রাস পেলে বা কমে গেলে নদী গতিবেগ কমে যায়, তখন নদী সঞ্চয় করে। নদীতে বোঝার পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ নদীর বহন ক্ষমতার তুলনায় নদীতে বোঝার পরিমাণ বেশি হলে নদী বহন করতে না পেরে সেগুলিকে তখন সঞ্চয় করতে থাকে। প্রবাহপথে কোনো হ্রদের মধ্যে নদীর প্রবেশ, অর্থাৎ নদী তার প্রবাহ পথে যদি কোনো হ্রদের মধ্য দিয়ে প্রবেশ করে, তখন নদী জলের ঘনত্বের তারতম্যের জন্য সঞ্চয় করে থাকে। তো মোটামুটি এই কারণগুলির জন্যই নদী তার প্রবাহ পথে পার্বত্য অবস্থায় বড় বড় পাথরখণ্ড, অপেক্ষাকৃত বড় আকারের নুড়ি এবং সমভূমি তথা মধ্য বা নিম্নগতিতে অপেক্ষাকৃত ছোট নুড়ি, বালি, পলি, কাদা প্রভৃতি পদার্থের সঞ্চয় করে থাকে। নদীর সঞ্চয়জাত ভূমিরূপগুলি হল পলল ব্যাজনী বা পলল শঙ্কু, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ, নদীচর ও নদীদ্বীপ, নদী বাঁক বা মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ প্রভৃতি। প্রথমেই আসছি পলল ব্যাজনী। পার্বত্য প্রবাহের পথ পেরিয়ে নদী সমভূমিতে নেমে এলে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, তার সঙ্গে নদীর গতিবেগ ও বহন ক্ষমতাও কমে যায়। ফলে নদীর জলের সঙ্গে বাহিত পাথরখণ্ড, নুড়ি, বালি, কাঁকর, পলি ইত্যাদি পর্বতের পাদদেশীয় অংশে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে। একে পলল ব্যাজনী বা পলল শঙ্কু বা অ্যালুভিয়াল প্লেন বলা হয়। এটি সাধারণত খুব সূক্ষ্ম কম বেধযুক্ত পলি ও পাথরখণ্ড, নুড়ি ইত্যাদি দ্বারা সৃষ্টি হয়। ইহার বিস্তৃতি অনেক প্রশস্ত হলেও উপরের অংশটি ক্রমশ সরু হয়ে শঙ্কু আকার ধারণ করে। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে এরূপ অনেক পলল ব্যাজনী দেখা যায়। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। মধ্য ও নিম্ন প্রবাহে বা সমভূমি প্রবাহে ভূমির ঢাল কম হওয়ায় নদীর বহন ক্ষমতা অনেকটা কমে যায়, ফলে নদী তার বাহিত পলিসমূহ তলদেশে এবং নদীর দুই কূলে সঞ্চয় করতে থাকে। এইভাবে নদীর দুই কূলে সঞ্চিত পলিরাশি ক্রমান্বয়ে বাঁধের ন্যায় অবস্থান করে। এইভাবে সৃষ্ট নদীর দুই তীর বরাবর পলিগঠিত বাঁধকে স্বাভাবিক বাঁধ বলে। গঙ্গা নদীর অববাহিকা অংশে এরূপ স্বাভাবিক বাঁধ দেখা যায়। বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে নদী অতিরিক্ত জল বহন করতে পারে না, ফলে এই অতিরিক্ত জল নদীর দুকূল ছাপিয়ে নদী তীরবর্তী অংশে বন্যার বা প্লাবনের সৃষ্টি করে। পরে প্লাবনের জল সরে গেলে জলের সঙ্গে বাহিত পলি রাশি প্লাবিত অঞ্চলে সঞ্চিত হয়ে যে ভূমিস্তর সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। প্লাবনভূমির উর্বরতা পার্শ্ববর্তী পলি অঞ্চলের তুলনায় বেশি হয়। নদীচর ও নদীদ্বীপ। মধ্য ও নিম্ন প্রবাহে নদীর গতিবেগ ও বহন ক্ষমতা দুইই কমে যায়, ফলে নদীবাহিত পলি অনেক সময় নদী খাতের মধ্যেই সঞ্চিত হয়ে চড়ার সৃষ্টি করে। এগুলিকে নদীচর বলে। নদীচর জোয়ারের সময় সাধারণত জলে ডুবে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। রূপনারায়ণ নদের নিম্ন অববাহিকা অংশে, গঙ্গা ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকা অংশে এরূপ নদীচর দেখা যায়। নদীচরগুলি ক্রমাগত পলি সঞ্চয়ের ফলে উঁচু হয়ে দ্বীপ গঠন করলে তাকে নদীদ্বীপ বলে। অসমে ব্রহ্মপুত্র নদের ওপর গঠিত মাজুলী পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ। নদী বাঁক বা মিয়েন্ডার। সমভূমি প্রবাহে নদীর প্রবাহপথে কোনো বাধা পেলে নদী সেই বাধাকে অতিক্রম করতে না পেরে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে। নদীর বাঁকের অবতল অংশে
অর্থাৎ বাঁকের বাইরের দিকে জলের আঘাতে ক্ষয় ও উত্তল অংশে বা বাঁকের ভিতরের দিকের অংশে সঞ্চয় কাজ চলতে থাকে। এইভাবে ক্রমাগত ক্ষয় ও সঞ্চয়ের জন্য নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়। এই ধরনের সর্পিলাকার নদী বাঁককে মিয়েন্ডার্স বলে। তুরস্কের মিয়েন্ডারেস নদীর নামানুসারে এই নামকরণ করা হয়েছে। গঙ্গা নদীর মধ্য ও নিম্ন প্রবাহ পথে এই ধরনের অসংখ্য নদী বাঁক দেখতে পাওয়া যায়। এবার আসছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী যখন প্রচুর পরিমাণে বাঁকের মধ্য দিয়ে চলতে থাকে তখন নদী বাঁকের মধ্যবর্তী অংশ ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ে। পরে নদী বাঁক সংযুক্ত হলে নদী বাঁকা পথ পরিত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়। পরিত্যক্ত নদী বাঁকের প্রান্তভাগ দুটি পলি ইত্যাদি নদী অবক্ষেপ দ্বারা ভরাট হলে নদী বাঁকটি হ্রদের ন্যায় অবস্থান করে। এর আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। গঙ্গা ও তার শাখা নদীগুলিতে এ ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। বদ্বীপ বা ডেল্টা। নদীর জলের সঙ্গে বাহিত অতি সূক্ষ্ম পদার্থ সমূহ অর্থাৎ পলি, কাদা ইত্যাদি মোহনা অংশে সমুদ্র বা হ্রদের লবণাক্ত জলের সংস্পর্শে এলে জমাটবদ্ধ হতে শুরু করে ও সমুদ্রের অগভীর অংশে কালক্রমে সঞ্চিত হয়ে এক নতুন ভূখণ্ডের সৃষ্টি করে। একে বদ্বীপ বলে। এর আকৃতি অনেকটা মাত্রা ছাড়া বাংলা ব অথবা গ্রিক অক্ষর ডেল্টার মতো, সেই জন্য একে বদ্বীপ নাম দেওয়া হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মোহনায় গঠিত বদ্বীপটি পৃথিবীর দীর্ঘতম বদ্বীপ। প্রসঙ্গক্রমে বলে রাখি বদ্বীপ সৃষ্টির কারণগুলি কি কি। বদ্বীপ সৃষ্টির কারণগুলি হল মোহনা অংশে নদীর স্রোতের বেগ কম থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ মোহনা অংশে নদীর স্রোতের বেগ কম থাকতে হবে। নদীতে জোয়ার ভাটার প্রকোপ কম থাকা প্রয়োজন। সমুদ্র জলের লবণতা বেশি হলে বদ্বীপ গঠনের সহায়ক হয়। নদী মোহনা অংশে সঞ্চয়ের হার সমুদ্রের অপসারণের চেয়ে বেশি থাকতে হবে, অর্থাৎ নদী যে হারে সঞ্চয় করছে আর সমুদ্রের অপসারণ শক্তি যেটা, এই সমুদ্রের অপসারণ শক্তিটা কিন্তু কম হতে হবে। নদী প্রবাহের বিপরীতে বায়ু প্রবাহ হলে বদ্বীপ গঠনে সহায়ক হয়। মোহনা অংশে ভূমির ঢাল কম থাকা আবশ্যক। নদীতে পলির আধিক্য বেশি হওয়ার জন্য নদীর অববাহিকার ক্ষেত্রমান অবশ্যই বেশি হওয়া প্রয়োজন। এবার আসছি বদ্বীপের শ্রেণী বিভাগে। বদ্বীপকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রকৃতি অনুসারে গঠনমূলক বদ্বীপ এবং ধ্বংসাত্মক বদ্বীপ। গঠনমূলক বদ্বীপ হচ্ছে এক্ষেত্রে বদ্বীপ ক্রমশ গঠিত হয়, যেমন গঙ্গা নদীর বদ্বীপ। এক্ষেত্রে নদী ও সমুদ্র উভয়ের গতিবেগই কম থাকে। ধ্বংসাত্মক বদ্বীপ হচ্ছে এক্ষেত্রে বদ্বীপ গঠনের তুলনায় নদী অথবা সমুদ্রের গতিবেগ বেশি থাকার জন্য বদ্বীপ ক্রমশ ক্ষয় বা ধ্বংস হতে থাকে, যেমন কৃষ্ণা নদীর বদ্বীপ। অবস্থান অনুসারে সমুদ্র বদ্বীপ এবং হ্রদ বদ্বীপ। সমুদ্র বদ্বীপ হচ্ছে যে সাধারণত কোনো সমুদ্র ও নদীর সংযোগস্থলে গড়ে ওঠে, যেমন গঙ্গা নদীর বদ্বীপ। আর হ্রদ বদ্বীপ হচ্ছে নদী কোনো হ্রদে পতিত হলে সেখানে যদি কোনো বদ্বীপ গড়ে ওঠে তাকে আমরা হ্রদ বদ্বীপ বলি, যেমন কাস্পিয়ান সাগরে ভলগা নদীর বদ্বীপ। আকৃতি অনুসারে বদ্বীপকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের ন্যায় বদ্বীপ এবং তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপ। প্রথমেই আসছি ধনুকাকৃতি বদ্বীপ সম্পর্কে। অর্থাৎ কোনো নদীর মোহনা অংশে যদি দুর্বল সমুদ্র স্রোতের জন্য নদীবাহিত পলিরাশি সমূহ সমুদ্রের অগভীর অংশে বিস্তৃত অঞ্চল জুড়ে সঞ্চিত হয় এবং বদ্বীপ গঠন করে, তাহলে সেই বদ্বীপকে দেখতে অনেকটা ধনুকের মতো দেখতে হয়। একে ধনুকাকার বদ্বীপ বলে, যেমন নীল নদের বদ্বীপ। তারপর হচ্ছে পাখির পায়ের ন্যায় বা পক্ষীপাদ বদ্বীপ। নদীর মোহনা অংশে জলের ঘনত্ব কম ও গতিবেগ বেশি হলে পলি রাশিসমূহ মূল নদী এবং তার শাখা নদীর দুই তীর বরাবর সঞ্চিত হতে হতে সমুদ্রের অংশে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হতে থাকে। এ ধরনের বদ্বীপকে দেখতে অনেকটা পাখির
পায়ের মতো হয় বলে একে পক্ষীপাদ বদ্বীপ বলে, যেমন মিসিসিপি নদীর বদ্বীপ। এবার হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। নদীর মোহনা অংশে সমুদ্র স্রোতের তীব্রতা বেশি হলে সমুদ্রের জল নদীর অভ্যন্তরে প্রবেশ করলে নদী মোহনার অভ্যন্তর অংশে দুই তীর বরাবর বিস্তৃতভাবে বদ্বীপ গঠন করে। এক্ষেত্রে মূল নদীর মোহনা অংশটি তীক্ষ্ণাগ্র করাতের দাঁত বিশিষ্ট হয়। একে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে, যেমন ইতালির তাইবার নদীর বদ্বীপ। এবারে আসছি নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত অপর একটি ভূমিরূপে, সেটি হলে খাঁড়ি বা প্রশস্ত নদী মোহনা। নদী মোহনা অংশে গতিবেগ খুব বেশি হলে বা সমুদ্রের স্রোতের বেগ খুব বেশি হলে নদী বাহিত যে সমস্ত পলি রাশিগুলিকে নিয়ে আসে, অর্থাৎ এই নদী বাহিত পলি রাশিসমূহ মোহনা অংশে সঞ্চিত হতে না পেরে গভীর সমুদ্রে গিয়ে ক্রমশ সঞ্চিত হতে থাকে এবং এর ফলে নদী মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয় না। নদী মোহনা তাই খুব প্রশস্ত হয়। নদীর নিম্ন অংশে এরূপ প্রশস্ত নদী মোহনাকে খাঁড়ি বলে। আমাজন নদী অববাহিকায় এরূপ প্রশস্ত খাঁড়ি দেখতে পাওয়া যায়।